হ্যালো বন্ধুরা। তো আজকে আলোচনা করব বিচারটা পেল কে। আরজি কর মেডিকেল কলেজে 9 আগস্ট এক ট্রেনি চিকিৎসকের ধর্ষণ হয়, তাকে খুন করা হয় তারই কর্মস্থলে। তার অপরাধ কি ছিল? সে তার কর্মস্থলের উপরে আস্থা রেখেছিল এবং সে জানে যে এখানে তার কোনো রকম ক্ষতি হতে পারে না। সে শুধু সেই সেমিনার রুমে আরাম করতে গিয়েছিল, কিন্তু সে কি জানতো যে পরের দিন সকাল সে আর দেখবে না? আজকে বিচার কে পেল? যে বিচারক শিয়ালদা কোর্টে বলছেন যে এটি বিরল থেকে বিরলতম ঘটনা নয়। একটা ধর্ষণ করে খুন করার স্বাধীনতা পাচ্ছে এক সিভিক ভলেন্টিয়ার। সে একটা এত জঘন্যতম অপরাধ করেছে, একটা মেয়ের হাত পা ভেঙে গুড়িয়ে দিয়েছে। তার উপর দিয়ে কি রকম পাশবিক যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে, কি রকম পাশবিক অত্যাচার হয়েছে, সেটা আমি বা আপনি ভাবলেও মানে আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। সেক্ষেত্রে এক কোর্টের বিচারপতি বলছেন যে এটি বিরল থেকে বিরলতম ঘটনা নয়। তো স্বাভাবিকভাবেই আমাদের মনে হতে পারে যে হ্যাঁ, এখন তো ধর্ষণ প্রায়ই হচ্ছে, সব জায়গাতেই হচ্ছে, বিশ্ব জুড়ে হচ্ছে, খুনও হচ্ছে। তো এখানে বিরল ঘটনা কোথায়? ধর্ষণ করে খুন করা হলো, এটি কোথায় বিরল থেকে বিরলতম ঘটনা? তবে একটা কথা বলে রাখি, যে এখানে একটা প্রসঙ্গ তুলতে হয় যে কিছুদিন আগে নির্যাতিতা অভয়া তার বাবা মা একটি সাক্ষাৎকার দিয়েছিলেন যে তাদের দুঃখ, তাদের কষ্ট এখানেই যে তাদের সন্তান মেধাবী, কিন্তু বাস্তবে সেই মেধার বিনিময় সে সমাজে সেই যে স্বপ্নটা দেখেছিল সেটা কি পূর্ণ করতে পেরেছে? তার বাবা মা তাকে নিয়ে যে স্বপ্নটা দেখেছিলেন সেটি তো সম্পূর্ণভাবেই তিমিরে চলে গেল। তো তাদের বক্তব্য একটাই যে সন্তানের মেধা থাকলেই শুধু হয় না, সন্তানের বাবা মাকেও প্রভাবশালী হতে হয়। আর এ কথায় আমি আপনি সবাই একমত হব, কারণ একজন প্রভাবশালীর জন্য আলাদা বিচার ব্যবস্থা থাকে, আলাদা প্রশাসনিক মানে ইনভেস্টিগেশন চলে, বা তার খুঁটিনাটি তথ্য বা মিডিয়ার কভারেজ চলে। কিন্তু একজন সাধারণ পরিবারের সেই রকম ভরসা বা সেই রকম আশ্বাস, সেই রকম বিচার বা সেই রকম যে আইনি সাহায্য তারা কি পেয়েছে? এখানে আমার আপনার সবার যে আন্দোলন, শুধুমাত্র যে এই ঘটনা নিয়েই নয়, আমরা সবাই চেয়েছি যে আমাদের দেশের রাজপথে সকল নারীরাই সুরক্ষিত থাকুক, সকল নারীরাই নির্ভীকভাবে, নিশ্চিন্তভাবে যে কোনো সময় হাঁটাচলা করতে পারে, চলাফেরা করতে পারে। সেখানে আমাদের সমাজে লুকিয়ে থাকা অন্ধকারে যে নেকড়ে, তাদের কবলে আর তাদের পড়তে হবে না। এই আন্দোলন ছিল তারই প্রতীক। এই আন্দোলনের বিনিময় সবাই চেয়েছিল যে একটা এমন দৃষ্টান্ত বা উদাহরণ তৈরি হোক, যাতে ভবিষ্যতে কোনো ধরনের অপরাধী ধর্ষণ বা খুন করার মতো জঘন্যতম অপরাধ না করে। কিন্তু এখানে আমরা কাকে দোষারোপ করব? এখানে ব্যর্থ কে? রাজ্য পুলিশ, যে সঞ্জয় রায়কে, যে আসামিকে অ্যারেস্ট করলো ঠিকই, কিন্তু বাকি যারা ইনভলভড বা আদৌ এই ঘটনার সাথে কারা কারা জড়িত তাদেরকে চিহ্নিত করতে পেরেছে? তাদেরকে কাঠগড়ায় তুলতে পেরেছে? নাকি সিবিআই কে, যে কোর্টে তেমন কোনো সাক্ষ্য প্রমাণ, তেমন কোনো পেপারস বা তেমন কোনো রকম যুক্তি দেখাতে পারেনি যে এটি বিরল থেকে বিরলতম ঘটনা নয়? একজনের প্রতিক্রিয়া, একেকজনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন লোকের বিভিন্ন কথাবার্তা। কেউ বলছে যে এই বিচারটা ঠিক হয়নি, আমরা সবাই হতাশ, আমরা হাইকোর্টে যাব, আমরা সুপ্রিম কোর্টে যাব। কেউ বলছে যে ঠিক আছে, তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, নিশ্চয়ই
বিচারক সমস্ত নথিপত্র সমস্ত তথ্য প্রমাণ ঘেটেই এই জাজমেন্টটা দিয়েছেন। কেউ আবার বলছে যে এখানে সঞ্জয় রায়কে মানে একটা সেটেলমেন্টের থ্রু দিয়ে তাকে এই মানে তার জন্য এই বিচার ব্যবস্থার পথ খুলে দেওয়া হয়েছে। তো এক একজনের এক এক রকম প্রতিক্রিয়া। তো সেখানে আমার আপনার মতো সাধারণ মানুষের হতাশ হওয়ারই কথা, কারণ এই ঘটনায় আমরা আশা করেছিলাম যে দেশ জুড়ে যেই মানে আন্দোলন হচ্ছে তাতে হয়তো একটা আগামী প্রজন্মের জন্য একটা ভালো দৃষ্টান্ত তৈরি হবে, আমরা আপনারা সবাই নিশ্চিন্তে থাকতে পারবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু সাধারণ মানুষ, সাধারণ জনগণ, ম্যাঙ্গো পিপল, আম আদমি, তো সেক্ষেত্রে আমাদের সাথে এই রকমটাই হয়। তো এবার আসি যে সিবিআই এর এখানে ব্যর্থতা কোথায়। তো সিবিআই কি সম্পূর্ণ রকম তথ্য প্রমাণ দিতে পারেনি, যেই কারণেই আজকে বিচারক এটাকে বিরল বিরল থেকে বিরলতম মনে করছেন না? এই ঘটনায় কি আপনাদের মনে হয় না যে এটা এটা চূড়ান্ত যে বিচার সেটা মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু ছিল না? এখানে কি আপনাদের মনে হয় না যে এই যে জাজমেন্টটা দেওয়া হলো সেইটা মানে স্বাভাবিকভাবেই কোনো রকম মানে একটা এক্সাম্পল সেট করবে না যে না ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের অপরাধ না করে? সিবিআই এর এখানে বক্তব্য কি সেটাও আমরা শুনি যে সিবিআই এখানে বলেছিল যে এটা বিরল থেকে বিরলতম বিচার করা উচিত এই ঘটনাটাকে, কারণ এখানে একটা পরিবার তার সন্তানকে হারায়নি, একটা সমাজ একটা ভালো ডাক্তারকে হারিয়েছে। কিন্তু তবুও এখানে বিচারক তাকে বিরলতম মনে করেননি। তো এখানে কাকে দোষ দেব? এই সমস্ত ব্যাপার, এই সমস্ত ঘটনা স্বাভাবিকভাবেই অনেকের অনেক রকম বক্তব্য। কেউ বলছে যে এই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে যাতে জাজ মনে করেন যে না সে ভবিষ্যতে আরো কিছু নাম ফাঁস করবে, আরো কয়েকজনের নাম বেরিয়ে আসবে। তো এই কয়েক মাস জুড়ে, বিগত 5 মাস জুড়ে যে এত ঘটনা হলো, এত অ্যারেস্ট হলো, ওসিকে অ্যারেস্ট করা হলো, তারপর সেই আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপালকে অ্যারেস্ট করা হলো, একটা ভয়েস ক্লিপ খুব ভাইরাল হয়েছিল, সেখানে একটি মেয়ে অনেক কথাই আরজিকর মেডিকেল কলেজের ভেতরের কথা বলেছে। তো আমার কথা হচ্ছে সে যখন এতটাই জানে, তো সে সামনে মানে এগিয়ে আসেনি কেন? ভয়ে যে না তার নাম যদি ফাঁস হয় তো সেক্ষেত্রে তার উপরে বিপদ ঘনিয়ে আসতে পারে, আর সেটা আসাটাই স্বাভাবিক। কেনই বা আসবে না? যদি বিচার ব্যবস্থার অবস্থা এমনটা থাকে তাহলে কেই বা ভয় পাবে না? কেউ যদি সাহায্য করতে চায় সে কোন আশাতে করবে? কিন্তু আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে যে এই ঘটনায় শুধু একজন দায়ী নয়। আবার সঞ্জয় রায়ের উকিল সেজুতি চক্রবর্তী সে আবার বলছে যে তার ক্লায়েন্ট, তার মক্কেল, সে তাকে ফাঁসানো হয়েছে বা তার জন্য, তার মুক্তির জন্য সে আবেদন করবে, লড়বে। কিন্তু হারালোটাকে একজন মেয়ে জন্যই বিচার চাইছে, কিন্তু সেখানে একটা মেয়ে সেই অপরাধীকে বাঁচাতে চাইছে। সে হতে পারে সে তার প্রফেশন, সে যেহেতু একজন অপরাধীর হয়ে লড়ছে তো সে সেই কাজটা করতে চাইছে। কিন্তু মানবিক দিক থেকে ভেবে দেখুন তো যে এখানে শেষমেশ সেই নির্যাতিতার বাবা মার মনের কথা। তারা যখন এই জাজমেন্টটা দেওয়া হয় তারা কেঁদে ফেলেন। কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে 17 লক্ষ টাকা তাকে কম্পেনসেট করা হবে, তাকে দেওয়া হবে। এবং কোর্ট বলে যে আমি জানি যে এই টাকাটা আপনারা নিতে চান না, কিন্তু যেহেতু আইনি ব্যবস্থায় এটা রয়েছে তো আমাকে এই নির্দেশ দিতেই হবে। কিন্তু নির্যাতিতার বাবা মা আগের থেকেই, প্রথম থেকেই বলে আসছে যে তারা টাকা চায় না, তারা বিচার চায়। সে কি বিচার পেল? তারা কি বিচার পেলেন? এখন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদেরকে আমরা কি দেবো? তাদেরকে বলবো যে কাজ
করিস না, হোস না ডাক্তার, হোস না কোনো প্রফেসর, কোনো লয়ার বা কোনো অ্যাডভোকেট, কোনো সায়েন্টিস্ট হোস না, কারণ তুই তোর কাজের জায়গায় সেফ না বাবু। আমাদের মেয়েদেরকে আমরা কোথায় রাখবো, কিভাবে রাখবো? এত অ্যারেস্ট হলো, এত ভনিতা হলো, কিন্তু শেষমেশ সম্পূর্ণ ঘটনাটা তো সেই অন্ধকারে। জুনিয়র ডাক্তাররা এত আন্দোলন করছেন, তাদেরও বক্তব্য, তাদেরও প্রতিক্রিয়া আমরা শুনতে পেয়েছি যে না, তারা এই বিচার ব্যবস্থা বা এই যে জাজমেন্টটা দেওয়া হলো তার থেকে সম্পূর্ণভাবেই হতাশ, এবং তারা চেয়েছিলেন যে এই ঘটনার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। পশ্চিমবঙ্গের সকল জনগণ চেয়েছিল। কিন্তু যাই হোক, এখানে আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্য হচ্ছে যে তিনি আইনের ব্যাপারে ভালো মতন জানেন, এবং তিনি এখানে সিবিআই কে দোষারোপ করছেন যে এখানে সিবিআই সঠিক মতো তথ্য দিতে পারেনি, তারা সঠিক মতো প্রমাণ দিতে পারেনি, যার জন্য তাদের ব্যর্থতার জন্য আজকে সঞ্জয় রায় মৃত্যুদণ্ড হয়নি, সে যাবজ্জীবন কারাদণ্ড পেল। আমি আমার আগের একটা ভিডিওতে আমি বলেছি যে ভবিষ্যতে যদি সঞ্জয় রায় জামিনে মুক্তি পায়, যদিও এর জাজমেন্ট হয়ে গিয়েছে এবং সে আজীবন কারাদণ্ডে দণ্ডিত, কিন্তু ভবিষ্যতে সে যদি মুক্তি পায়, আমি অবাক হব না। কারণ এখানে দেখবার এই যে ভবিষ্যতে কি হয়, আদৌ কোনো নাম উঠে আসবে কি, আদৌ যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আমাদের প্রশাসন বা সিবিআই ধরতে পারবে কি, আদৌ কি এখানে কোনো রকম সেটেলমেন্ট হয়েছে, এখানে কোনো কিছু কম্প্রোমাইজ করা হয়েছে? শুধুমাত্র নির্যাতিতার পরিবার প্রভাবশালী নয়, তার জন্যই কি তাকে মেয়েকে হারাতে হলো? তারা কি চেয়েছিল? তারা প্রথম থেকেই বিচার চেয়েছে, এবং এই জাজমেন্টের পর তার বাবা মা যেভাবে ভেঙে পড়ে, তো সেক্ষেত্রে আমি, আপনি বা আমাদের পশ্চিমবঙ্গবাসী, দেশবাসী, তারা সবাই বুঝে গেছে যে ভবিষ্যতে কি আসতে চলেছে এবং এই আন্দোলনের ফল কি দাঁড়ালো। এই আন্দোলন শুধুমাত্র সঞ্জয় রায়কে ধরানোর জন্য নয়, এই আন্দোলন ছিল যারা যারা জড়িত তারা সবাই যাতে প্রাথমিকভাবে শাস্তি পায়, অপরাধের শাস্তিটা পায়, তার জন্য। কিন্তু এখন আজ এইটুকুই, আবার আগামী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন।